নমস্কার, আমি কোয়েল ব্যানার্জি। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে গপ্প ক্যাফে টিমের আজকের নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যুগলাঙ্গুরীয়। গল্প সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম ২৬ বা ২৭ জুন ১৮৩৮। ছিলেন একজন ভারতীয় ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি ১৮৮২ সালের বাংলা ভাষার উপন্যাস আনন্দমঠের লেখক, যা আধুনিক বাংলা ও ভারতীয় সাহিত্যের অন্যতম নিদর্শন। তিনি ছিলেন বন্দে মাতরমের রচয়িতা, যা অত্যন্ত সংস্কৃত বাংলায় রচিত। বাংলাকে একজন মাতৃদেবী হিসেবে তুলে ধরে এই ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কর্মীদের অনুপ্রেরণাদায়ক। চট্টোপাধ্যায় বাংলা ভাষায় ১৪টি উপন্যাস এবং অনেক সিরিয়াস কমিক, ব্যঙ্গাত্মক, বৈজ্ঞানিক ও সমালোচনামূলক গ্রন্থ রচনা করেছেন। তিনি বাংলায় সাহিত্য সম্রাট নামে পরিচিত। তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে যান ৮ই এপ্রিল ১৮৯৮। দুজনে মাঠের মধ্যে লতা মণ্ডপ তলে দাঁড়িয়েছিলাম। তখন পুরনো নগর তাম্রলিপ্তের চরণ ধুয়ে অনন্ত সমুদ্র মৃদু মৃদু দুলছে। সমুদ্র তীরে এক বিচিত্র অট্টালিকা ছিল, তার কাছে এক বৃক্ষবাটিকার অধিকার ধনদাস নামক একজন শ্রেষ্ঠীর কন্যা হিরণ্ময়ী লতামণ্ডপ দাঁড়িয়ে একজন যুবকের সাথে কথা বলছে। হিরণ্ময়ী বিয়ের বয়স পার করেছে। তিনি ঈপ্সিত স্বামীর কামনায় ১১ বছর বয়স থেকে শুরু করে টানা ৫ বছর এই সমুদ্র তীরে অবস্থিত সাগরেশ্বরী নামক দেবীর পুজো অর্চনা করতেন। কিন্তু মনোবাসনা পূরণ হয়নি এখনো। প্রাপ্ত যৌবনা এই কুমারী যেন এক যুবকের সাথে একা এই সাগরে কথা বলতো, তা সবাই জানত। হিরণ্ময়ী যখন ৪ বছরের বালিকা, তখন এই যুবক ৮ বছরের বালক। এই যুবকের পিতা শচীসূত শ্রেষ্ঠী, তিনি ধনদাসের প্রতিবেশী। এই জন্য দুজনে বাল্য বয়স থেকে একসাথে খেলা করত, হয় শচীসূতর বাড়িতে নয় ধনদাসের বাড়িতে, সব সময় একসাথে থাকত। এখন যুবতীর বয়স ১৬ বছর, যুবকের বয়স ২০, তাই তাদের দুজনের বাল্য বন্ধুত্বের সম্বন্ধ ছিল। একটু মাত্র বিষয় ঘটেছিল, একসময় দুজনের পিতা দুজনে বিয়ে ঠিক করেছিল। বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গেছিল, কিন্তু হঠাৎ হিরণ্ময়ীর পিতা বললেন, আমি বিয়ে দেব না। তখন থেকেই হিরণ্ময়ী পুরন্দরের সাথে আর দেখা করত না। আজ পুরন্দর অনেক বিনয় করে, বিশেষ কথা আছে বলে তাকে ডেকে এনেছে। লতা মণ্ডপে এসে হিরণ্ময়ী বলল, আমাকে কেন ডেকে আনবে? আমি এখন আর বালিকা নই। এখন আর তোমার সাথে এমন স্থানে একা সাক্ষাৎ করা ভালো দেখায় না। এরপর থেকে ডাকলে আমি আর আসবো না। ১৬ বছরের বালিকা, সে বলছে আমি আর বালিকা নই। এটা বড় মিষ্টি কথা, কিন্তু সে মজা অনুভব করার লোক সেখানে কেউই নেই। পুরন্দরের বয়স বা মনের ভাব সেরকম নয়। পুরন্দর মণ্ডপের আশেপাশে লতা থেকে একটি ফুল ছিঁড়ে সেটির পাপড়িগুলো ছিঁড়তে ছিঁড়তে বলল, আমি আর ডাকবো না, আমি দূর দেশে চলে যাচ্ছি। দূর দেশে? কোথায়? তাই তোমাকে বলে যেতে এসেছি, সিংহলে। সিংহালে? সে কি? কেন যাবে? কেন যাব? আমাদের শ্রেষ্ঠীর বাণিজ্যের জন্য যেতে হবে। বলিতে বলিতে পুরন্দরের চোখ ছলছল করে উঠল। হিরণ্ময় বিমনা হয়ে গেল, কোনো কথা বলল না। এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্রের উপর বয়ে চলা আলোর খেলা দেখতে লাগল। সকালবেলার মৃদু হাওয়া বইছে। মৃদু হাওয়া ও সকালের মৃদু আলোতে সমুদ্রের বালি চকচক করছে আর কাঁপছে। তার উপর সমুদ্রের জলের ফেনা ওটা সৌন্দর্যের মুকুটে আলোক জুড়ে দিচ্ছে। সমুদ্র তীরে পাখিদের সারিবদ্ধভাবে উড়ে চলা প্রকৃতির সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। হিরণ্ময়ী সব দেখল, সমুদ্রের নীল জল, সমুদ্রের তীরের বালির ওপর জলের ফেনিয়ে ওঠা, সমুদ্রের আলোর রশ্মির খেলা,
পাখিদের সারিবদ্ধ হয়ে উড়ে চলা সব দেখল। শেষে মাটিতে পড়ে থাকা একটি ফুলের কুড়ির ওপর দৃষ্টি স্থির করল, করে বলল, তুমি কেন যাবে? অন্যান্য বার তো তোমার পিতা যান। তার বয়স বেড়েছে, আমার এখন অর্থ উপার্জন করার বয়স এসেছে। বাবার অনুমতি পেয়েছি। পুরন্দর দেখল হিরণময়ীর কপাল কুঞ্চিত হয়েছে, নসিকারন্ধ্র স্ফীত হয়েছে। দেখল যে হিরণময়ী কাঁদছে। পুরন্দর মুখ ফিরিয়ে নিল। সেও একবার আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সব দেখতে লাগল, কিন্তু তাও নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলল। পুরন্দর চোখ মুছে বলল, এই কথা বলার জন্য আমি এসেছিলাম। যেদিন তোমার পিতা বললেন কিছুতেই আমার সাথে তোমার বিয়ে দেবে না, সেদিন থেকে আমি সিংহল যাওয়ার কল্পনা স্থির করেছি। ইচ্ছা আছে যে আর সিংহল থেকে কোনোদিনও ফিরবো না। যদি কখনো তোমাকে ভুলতে পারি তবেই ফিরবো। আমি বেশি কথা বলতে জানি না, তুমিও বেশি কথা বুঝতে পারবে না। এটা বুঝতে পারবে যে আমার জন্য জগৎ সংসার একদিকে, তুমি একদিকে হলেও জগৎ তোমার সমান নয়। এই বলে পুরন্দর হঠাৎ পিছন ফিরে হেঁটে অন্য একটা গাছ থেকে পাতা ছিঁড়ল। কান্নার আবেগটা সামলে ফিরে এসে আবার বলল, তুমি আমায় ভালোবাসো তা আমি জানি, কিন্তু যেদিনই হোক তুমি অন্য কারো স্ত্রী হবে। তাই তুমি আমাকে আর মনে রেখো না। তোমার সঙ্গে আমার যেন এই জন্মে আর কোনোদিনও দেখা না হোক। এই বলে পুরন্দর সেখান থেকে তীব্র বেগে চলে গেল। হিরণময়ী বসে কাঁদতে লাগলো। কান্না থামিয়ে একটু ভাবল, আমি যদি আজই মরি তবে কি পুরন্দর সিংহালে যেতে পারবে? আমি কেন গলায় লতা বেঁধে মরি না বা সমুদ্রে ঝাঁপ দিই না? আবার ভাবল, আমি যদি মরি তবে পুরন্দর সিংহালে যাক না যাক তাতে আমার কি? এই ভেবে আবার কাঁদতে শুরু করলো। কেন যে ধনদাস বলেছে আমি পুরন্দরের সাথে হিরণময়ীর বিয়ে দেব না। তা কেউ জানে না। এই ব্যাপারটা তিনি কাউকেই বলেননি। জিজ্ঞাসা করলে হয়তোবা বলতেন বিশেষ কারণ আছে। হিরণময়ীর আরও অন্যান্য সম্বন্ধ আসলে তাতেও সম্মতি দিতেন না। বিয়ের ব্যাপারে কর্ণপাতও করতেন না। হিরণময়ীর মা তিরস্কার করে বললেন, মেয়ে বড় হচ্ছে তো। ধনদাস শোনেন না, শুধু বলেন গুরুদেব আসুক, তিনি বললে এই ব্যাপারে কথা হবে। পুরন্দর সিংহ চলে গেল। তার চলে যাওয়ার পর 2 বছর এভাবেই কাটল। পুরন্দর ফিরল না। হিরণময়ীরও কোনো সম্বন্ধ হলো না। হিরণময়ীর 18 বছর বয়স হলো। তখনও সে কুমারী। তাতেও যদি হিরণময়ীর কোনো আক্ষেপই হতো না। বিয়ের কথা বললেই তার পুরন্দরের কথা মনে পড়ত। তার সেই নিষ্পাপ কোমল চাহনি, তার সাথে কাটানো সময়, তার আকর্ষণীয় নীলাভ 2 চোখ মনে পড়ত। হিরণময়ী কাঁদতে কাঁদতে এক জায়গায় বসে থাকত। বাবা রাজি হলে তাকে বিয়ে করতে হবে, এই ভেবে সে দিনরাত ভীত হয়ে থাকত। তার বিয়ে নিয়ে তার বাবার কোনো রকম উত্তেজনা না দেখে সে আনন্দিত হোক বা না হোক, অবাক হতো সে। লোকে এত বয়স পর্যন্ত মেয়েকে অবিবাহিত রাখে না, আর রাখলেও তার সম্বন্ধ করে। তার বাবা এই বিষয়ে কোনো কর্ণপাত করেন না কেন তার জানা নেই। একদিন এই বিষয়ে কিছু সন্ধান পাওয়া গেল। ধনদাস বাণিজ্যের জন্য চীন দেশে নির্মিত একটি বিচিত্র কৌটো পেয়েছিলেন। কৌটোটি অনেক বড়। ধনদাসের স্ত্রী তাতে গয়না রাখতেন। ধনদাস কতগুলি নতুন গয়না তৈরি করে তার স্ত্রীকে উপহার দিলেন। ধনদাসের স্ত্রী পুরনো গয়নাগুলি কৌটো সমেত তার মেয়েকে দিলেন। গয়নাগুলি দেখতে দেখতে হিরণময়ী দেখল যে তার মধ্যে একটা ছেঁড়া কাগজের টুকরো। হিরণময়ী পড়তে জানে। তাতে প্রথমেই নিজের নাম দেখে কৌতূহলী হয়ে উঠল। পড়ে দেখল যে এটি অর্ধেক আছে, যাতে অর্ধেকের কোনো অর্থই হয় না। কে কাকে লিখেছে তা বোঝাও সম্ভব নয়। কিন্তু তাও সেটা পড়ে হিরণময়ীর মনে যথেষ্ট ভয় সৃষ্টি হলো। ছেঁড়া কাগজের লেখাটা কিছুটা এমন: জ্যোতিষী গণনা করে দেখলাম হিরণময়ী তুল্য সোনার পুতুল। যে হলে ভয়ানক বিপদ,
সম্মুখ পরস্পরে। হতে পারে হিরণময়ীর কোনো অজ্ঞান অজানা বিপদের আশঙ্কা করে অত্যন্ত ভয় পেল। কাউকে কিছু না বলে কাগজটা তুলে রাখল। 2 বছরের পর আরও 1 বছর গেল। পুরন্দর সিংহল থেকে আসার কোনো খবর পাওয়া গেল না। কিন্তু হিরণময়ীর মনে তার ছবি আগের মতো তখনও স্পষ্ট। সে মনে মনে ভাবল যে পুরন্দরও তাকে ভুলতে পারেনি, না হলে এতদিনে ফিরে আসতো। একদিন হঠাৎ ধনদাস বললেন যে, চলো সপরিবারে কাশী যাব। গুরুদেবের কাছ থেকে একজন শিষ্য এসেছেন। গুরুদেব সেখানে যেতেই অনুমতি করেছেন। সেখানেই হিরণময়ীর বিয়ে হবে। সেখানেই তিনি পাত্র ঠিক করেছেন। ধনদাস স্ত্রী মেয়েকে নিয়ে কাশী চলে গেলেন। ঠিক সময় মতো পৌঁছে গেলেন। সেখানেই গুরুদেব আনন্দ স্বামীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিয়ের দিন ঠিক করে বন্দোবস্ত করতে বললেন। বিয়ের দিন সন্ধেবেলা পার হলো। 1 প্রহর রাতের লগ্ন। সেখানেই সকলে বাড়ির লোক, প্রতিবেশী বা অন্যান্য কোনো ব্যক্তি সেখানে নেই। ধনদাস ছাড়া কেউই জানে না কে পাত্র, কোথাকার পাত্র। সকলেই শুধু জানতো যে আনন্দস্বামী যখন সম্বন্ধ ঠিক করেছে তখন তা অপাত্র হবে না। তিনি যে কেন পাত্র সম্বন্ধে কাউকে বলেননি তা শুধু তিনিই জানেন। তার মনের কথা কেই বা বুঝবে? একটা ঘরে পুরোহিত সম্প্রদানের বন্দোবস্ত করে বসে আছেন। বাইরে ধনদাস একা বরের প্রতীক্ষা করছে। ঘরে হিরণময়ী সেজে বসে আছে, আর কেউ কোথাও নেই। হিরণময়ী মনে মনে ভাবল, এ কি রহস্য? কিন্তু পুরন্দরের সঙ্গে বিয়ে না হয়ে যার সাথে আমার বিয়ে হচ্ছে হোক, কিন্তু সে আমার স্বামী হবে না কোনোদিনও। এমন সময় ধনদাস মেয়েকে ডাকতে এলেন, কিন্তু তাকে বিয়ে স্থানে নিয়ে যাওয়ার আগে একটি কাপড়ের দ্বারা হিরণময়ীর চোখ শক্ত করে বাঁধল। হিরণময়ী বলল, এ কি বাবা? গুরুদেবের আজ্ঞা। তুমিও আমার মতো কাজ করো, মন্ত্রগুলো মনে মনে বলো। হিরণময়ী শুনে কোনো কথা বলল না। ধনদাস হিরণময়ীর হাত ধরে বিয়ের জায়গায় নিয়ে গেল। হিরণময়ী সেখানে গিয়ে দেখতে পেল পাত্র কেউ একইভাবে চোখ বেঁধে আনা হয়েছে। এইভাবেই বিয়ে হলো। সেই স্থানে গুরুদেব, পুরোহিত এবং মেয়ের বাবা ছাড়া কেউই ছিল না। পাত্র পাত্রী কেউ কাউকে দেখল না, শুভদৃষ্টিও হলো না। বিয়ের পর আনন্দস্বামী দুজন দুজনকে বললেন, শোনো বাচ্চা, তোমাদের বিয়ে সম্পন্ন হলো, কিন্তু তোমরা একে অপরকে দেখলে না। মেয়ের কুমারী নাম ঘোচানো এই বিয়ের উদ্দেশ্য ছিল। এই জন্মে কখনো তোমাদের দেখা হবে কি না জানি না, বলতে পারবো না। যদি দেখা হয় তবে কেউ কাউকে চিনতে পারবে না। চেনার আমি একটা উপায় করে দিচ্ছি। আমার হাতে 2টি আংটি আছে, 2টি ঠিক একই রকম দেখতে। আংটিগুলি যে পাথর দিয়ে তৈরি তা প্রায় পাওয়া যায় না, এবং আংটি দুটির ভিতরে ময়ূর আঁকা। একটি বরকে এবং একটি কন্যাকে দিচ্ছে। এমন আংটি অন্য কেউ পরবে না, বিশেষ করে এমন ময়ূর আঁকা। এটা আমি নিজের হাতে খোদাই করে তৈরি করেছি। যদি কন্যা কোনো পুরুষের হাতে এমন আংটি দেখে তবে জানবে সেটা তার স্বামী। যদি বর কোনো মহিলার হাতে এমন আংটি দেখে তাহলে জানবে সেটা তার স্ত্রী। তোমরা কেউ এই আংটি হারিয়ে ফেলো না বা কাউকে দিয়ে দিও না। অর্থ কষ্ট হলেও বিক্রি করো না। কিন্তু এটাও আদেশ করছি যে আজ থেকে 5 বছরের মধ্যে এই আংটি পরবে না। আজ আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী একাদশী হয়েছে। এরপর 5ম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর একাদশী রাত পর্যন্ত এই আংটি পরা নিষেধ রইল। আমার নিষেধ অবহেলা করলে গুরুতর বিপদ হবে। এই বলে আনন্দস্বামী চলে গেলেন। ধনদাস হিরণময়ীর চোখ খুলে দিলেন। হিরণময়ী চোখ খোলার পর দেখল সারা ঘরে শুধুমাত্র সে আর তার বাবা ও পুরোহিত। তার স্বামী নেই। বিয়ের রাতে সে একাই কাটালো। বিয়ে শেষ করে ধনদাস স্ত্রী ও মেয়েকে নিয়ে দেশে ফিরে গেলেন।
আরও 4 বছর কেটে গেল, পুরন্দর ফিরে আসলো না। এখন ফিরলেই বা না ফিরলেই বা কি, পুরন্দর সে 7 বছর আসেনি এটা ভেবে হিরণময়ী দুঃখ পায়। মনে মনে ভাবে, তিনি যে আজও আমাকে ভুলতে পারেনি তাই আসেনি, এটা সম্ভব নয়। তিনি বেঁচে আছে কিনা তাও জানি না, তাকে দেখার কামনা আমি আর করি না। এখন আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার ছোটবেলার সুরই তো বেঁচে থাকুক, এ কামনা কেন করব না? ধনদাসের কোনো না কোনো কারণে চিন্তা প্রকাশ করতে লাগলো। ক্রমে চিন্তা বাড়তে বাড়তে রোগে পরিণত হতে লাগলো, আর তার পরিণাম মৃত্যু। ধনদাসের স্ত্রীও মৃত্যুর কাছাকাছি চলে এলেন। হিরণময়ীর আর কেউ ছিল না। এজন্য হিরণময়ী মায়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। তুমি আমাকে ছেড়ে গেলে আমার বলে আর কেউ থাকবে না মা। কিন্তু শ্রেষ্ঠী পত্নী সে কথা শুনলেন না। তখন হিরণময়ী পৃথিবীতে একাকী হয়ে গেল। মৃত্যুকালে হিরণময়ীর মা তাকে বুঝিয়ে বলেন যে, মা, তোর কিসের ভাবনা? তোর তো স্বামী আছে। কিছু বছর পার হলে তার সাথে তো তোর দেখা হলেও হতে পারে। না হলে তুমি তো আর বাচ্চা নাও। পৃথিবীতে বিশেষ করে যেটি বেশি দরকার তা হলো ধন সম্পত্তি। তা তোমার অতুল পরিমাণে রইল। কিন্তু সে আশা বিফল হলো। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রেখে যাননি। অনুসন্ধানে হিরণময়ী জানল যে ধনদাস কয়েক বছর বাণিজ্যের বেশ ক্ষতি হয়েছে। তিনি কাউকে তা বলেননি। না বলেই শোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এটাই তার চিন্তার কারণ। শেষে শোধও করতে পারলেন না। ধনদাস মনের রাগে পীড়িত হয়ে পরলোক গমন করলেন। এখন হিরণময়ী অন্নবস্ত্রের দুঃখে দুঃখিত হয়ে নগরের শেষে একটা কুটিরে একা বসবাস শুরু করলেন। তার গুরুদেব আনন্দস্বামীও সে এখন দূরদেশে রয়েছেন। হিরণময়ী এমন একটা কোনো লোক পায়নি যে আনন্দস্বামীকে গিয়ে খবর দিয়ে আসবে। হিরণময়ী যুবতী এবং সুন্দর। একা একা একটি গৃহে বাস করা তার পক্ষে ভালো নয়। বিপদে আপদে কলঙ্কও তো আছে। অমলা নামে একটি নিচু জাতের মহিলা হিরণময়ীর প্রতিবেশী ছিল। সে বিধবা। তার একটা ছেলে ও কয়েকটি মেয়ে আছে। তার যৌবনকাল পার হয়েছে। চরিত্রবান হওয়ায় তার খ্যাতি ছিল। হিরণময়ী রাতে তাদের সাথেই থাকত। একদিন হিরণময়ী অমলার বাড়িতে রাতে গেল। অমলা তাকে বলল, খবর শুনেছো? পুরন্দর শ্রেষ্ঠী নাকি 7-8 বছর পর নগরে ফিরেছে। হিরণময়ী শুনে মুখ ফেরালো, চোখের জল যাতে অমলা না দেখতে পায়। পুরন্দরের সাথে হিরণময়ীর শেষ সম্পর্কটাও ঘুষল। পুরন্দর তাকে ভুলে গেছে, নচেত ফিরত না। পুরন্দর এখন মনে রাখুন বা না রাখুক, তাতে তারই কিবা লাভ বা ক্ষতি। তাই আর ভালোবাসার কথা ভেবে যাবজ্জীবন কাটিয়েছে সে ভুলে গেছে ভেবে হিরণময়ীর খুব কষ্ট হলো। হিরণময়ী একবার ভাবল, আমি কুলটা, তাতে কোনো সন্দেহ নেই। নাহলে পুরন্দরের কথা মনে করি কেন? অমলা বলল, পুরন্দরকে কি তোমার মনে পড়ছে না? পুরন্দর, পুরন্দর, শচী সুত শেঠির ছেলে। হ্যাঁ, চিনি। তা সে ফিরে এসেছে। কত নৌকো ভরে ধন সম্পত্তি এনেছে, তা গুণে শেষ করা যাবে না। এত ধন সম্পত্তি নাকি এই নগরে কেউ দেখেনি। হিরণময়ীর হৃদয়ে রক্ত একটু তীব্র হইল। তার দরিদ্র দশা মনে পড়ল, পূর্ব সম্বন্ধের কথা মনে পড়ে যায়। দারিদ্র্যের জ্বালা বড় জ্বালা। তার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরণময়ীর হতো। এটা ভেবেই রক্তের তীব্রতা না বাড়ে এমন নারীর সংখ্যা খুব কম। হিরণময়ী কিছুক্ষণ চুপ থেকে অন্য প্রসঙ্গ তুলল। সবশেষে জিজ্ঞেস করল, তা অমলা,
সেই শ্রেষ্ঠীপুত্রের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। হিরণময়ী ঘুমিয়ে পড়ল। সেই রাতে আর কোনো কথা হলো না। এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যুগলাঙ্গুরীয় প্রথম পর্ব। সব ধরনের শ্রোতাদের বোঝার সুবিধার্থে গল্পটির কেবল ভাষার পরিবর্তন করা হয়েছে। আজকের গল্পটি সংগ্রহ করেছে গপ্প ক্যাফের পুরো টিম। সাউন্ড অ্যান্ড এডিটিং, গল্প পাঠ এবং ধনদাসের ভূমিকায় অরিত্রাভ রায়। হিরণময়ীর বাল্যবেলার চরিত্রে অভিনয় করেছে আমাদের নতুন খুদে সদস্য রিওনা সান্যাল। যুবতী হিরণময়ী এবং হিরণময়ীর মায়ের ভূমিকায় আলপনা। পোস্টার ডিজাইন পুরন্দর এবং আনন্দ স্বামীর চরিত্রে সৃঞ্জয়। গল্প পরিচালনা এবং অমলার ভূমিকায় কোয়েল ব্যানার্জি। এই গল্পটির অন্তিম পর্ব নিয়ে অতি শীঘ্রই হাজির হব আমরা। পরবর্তী সপ্তাহে আপনাদের জন্য থাকছে একটি ভিন্ন স্বাদের গল্প। শুনতে থাকুন এবং জুড়ে থাকুন গপ্প ক্যাফের সাথে।